আবার বিশ্বের নজর বাংলাদেশে, আলোচনায় ঢাকা দিল্লি টানাপোড়েন, কূটনীতির চমক দেখাতে পারবেন কি তারেক রহমান? পরমাণু সমঝোতার প্রশ্নে নতুন শর্ত তেহরানের, খামেনি ট্রাম্প বৈঠক চায় ওয়াশিংটন, একই সম্ভাব্য যুদ্ধ এড়ানোর সুখবর। রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যুর ঘটনায় নয়া মোড়, ব্যাঙের বিষে হত্যার অভিযোগ, কি বলছেন পাঁচ দেশের গোয়েন্দারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পথ বেয়ে বাংলাদেশের সংসদ নির্বাচন শেষে বিশ্লেষকদের নজর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতির নয়া সমীকরণের দিকে। বিএনপির বিজয়ে উষ্ণ কিন্তু হিসেবি প্রতিক্রিয়া দিয়েছে ভারত। সামনে চলে আসছে দুই দেশের টানাপোড়েন সহ একাধিক স্পর্শকাতর বিষয়। সব ছাপিয়ে অস্বস্তি আটকে আছে ভারতে শেখ হাসিনার আশ্রয় আর ইসলামাবাদের সাথে ঢাকার ক্রমবর্ধমান যোগাযোগের বিষয়ে। সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। এমন পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্কের দূরত্ব কমার সম্ভাবনা কতটুকু? প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নে সফল হবেন কি তারেক রহমান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পরপরই সরব হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। তারেক রহমানকে বাংলায় বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতান্ত্রিক ও অগ্রসর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সাবধানী কিন্তু উষ্ণ ভাষায় আগ্রহ দেখিয়েছেন তিনি। ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রীর ইস্যু ও ভারতীয় আধিপত্যবাদী আচরণের জের ধরে গত এক বছরে নরবরে হয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বিএনপির সঙ্গে কিভাবে কাজ শুরু করবে নয়াদিল্লি? ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় এলে দ্রুত শীতল হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন ইস্যু অস্বস্তিতে ফেলে দিল্লিকে। শক্ত প্রমাণ ছাড়াই ভারত দাবি করে আসছিল, উত্তর পূর্বের বিদ্রোহীরা আশ্রয় পাচ্ছে বাংলাদেশে। একই সময়ে চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতাকে সন্দেহের চোখে দেখে নয়াদিল্লি। ফলে আরও গভীর হয় দ্বিপাক্ষিক টানাপোড়েন। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার উপর বড় বিনিয়োগ করে ভারত। নিজের শাসনামলে দিল্লিকে তিনি দিয়েছেন একচেটিয়া সুবিধা। বর্তমানে মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত ঢাকা দিল্লির সম্পর্ককে ফেলবে পরীক্ষায়। সরকারের অবস্থান ছাড়াও ভারতীয় রাজনীতি ও গণমাধ্যমের আলোচনায় প্রায়ই অভ্যন্তরীণ ইস্যু হয়ে ওঠে বাংলাদেশ। ভিসা সেবা স্থগিত, আন্তর্দেশীয় ট্রেন বাস বন্ধ, ফ্লাইটের সংখ্যা কমে যাওয়া সহ সব মিলিয়ে এখন ক্ষতিগ্রস্ত দুই দেশের জনসাধারণের মধ্যকার যোগাযোগ। এছাড়াও জুলাই আন্দোলনের পর ইসলামাবাদের সঙ্গে দ্রুত বরফ গলিয়েছে ঢাকা। প্রায় ১৪ বছর পর চালু হয়েছে সরাসরি ঢাকা করাচি ফ্লাইট। বেড়েছে প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর, সামরিক যোগাযোগ এবং বাণিজ্যের পরিমাণ। এই সম্পর্ক উন্নয়ন ভারতের জন্য হতে পারে অস্বস্তির কারণ। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, ভারত পাকিস্তান নয়, বরং সবার আগে বাংলাদেশ। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিষ্কার জানিয়েছেন, দেশের জন্য স্বাধীন ও মর্যাদাপূর্ণ অবস্থান চান তারেক রহমান। এমন পরিস্থিতিতে দিল্লি কিভাবে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে তার উপর নির্ভর করবে দুই দেশের আন্তঃযোগাযোগের ভবিষ্যৎ। এছাড়াও জুলাই আন্দোলনের পর ভারতে আশ্রয় নিয়েছে হাজারো আওয়ামী লীগ কর্মী। সেক্ষেত্রে দিল্লি যদি তাদের রাজনৈতিকভাবে সক্রিয় হতে দেয়, তাহলে তৈরি হতে পারে নতুন উত্তেজনা। ভারত বাংলাদেশের মধ্যে টানাপোড়েন থাকলেও প্রতিবেশী দেশ হিসেবে কিছু বাস্তবতা স্পষ্ট। দুই দেশের মধ্যে ৪,০০০ কিলোমিটারের সীমান্ত, গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক অস্বীকার করা একেবারেই সম্ভব না। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বাংলাদেশ। অন্যদিকে এশিয়ায় বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারও ভারত। ফলে পারস্পরিক সংযম ও সম্মানের জায়গা থেকে সম্পর্ক রিসেট বা নতুন করে শুরু করা যেতে পারে। আর বড় প্রতিবেশী হিসেবে ভারতকেই হয়তো নিতে হবে প্রথম পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। প্রায় পাহাড় সম বাধার দেয়াল টপকে আশঙ্কা ছাপিয়ে সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করায় বিশ্ববাসীর নজর কেড়েছে বাংলাদেশ, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক এক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষত সারানো, জেনজি প্রজন্মের প্রত্যাশা পূরণের পাশাপাশি রক্ষা করতে হবে কূটনৈতিক ভারসাম্য। এমন পরিস্থিতিতে কোন সব কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশের নয়া সরকারকে?
বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ফুরিয়ে আসছে উৎসবের আমেজ। শপথের লাল গালিচা মারিয়ে নতুন সরকারকে এবার নিতে হবে চ্যালেঞ্জের পাহাড় ডিঙানোর প্রস্তুতি। নতুন সরকারের সামনে অপেক্ষা করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভঙ্গুর অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একগুচ্ছ সংকট নিরসনের পাহাড়সম চ্যালেঞ্জ। গত 15 বছরের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষত সারিয়ে তোলা আর জেনজি প্রজন্মের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি রক্ষা করতে হবে কূটনৈতিক ভারসাম্য। সকল প্রতিকূলতা ছাপিয়ে সফলভাবে এই নির্বাচন আয়োজন করায় এরই মধ্যে বিশ্ববাসীর নজরে এসেছে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারির এই ভোট প্রমাণ করেছে যে সঠিক রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো রাষ্ট্র তার ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বমানের স্বচ্ছতায় ফিরিয়ে আনতে পারে। সবাই এক বাক্যে এই নির্বাচনকে আখ্যা দিচ্ছেন বিশ্বাসযোগ্য ও গণতান্ত্রিক উত্তরণ হিসাবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনের ফলাফল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। এটিকে নতুন বাংলাদেশ পুনর্গঠনের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন। বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর যে প্রভাব বিস্তারের লড়াই চলছে তা দেশটির জন্য যেমন একটি সুযোগ তেমনি বড় চ্যালেঞ্জও। এই দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য কিভাবে রক্ষা করা হবে সেটিই মূল প্রশ্ন। এক্ষেত্রে শেখ হাসিনা একটি বড় সতর্কবার্তা বা উদাহরণ হয়ে থাকতে পারেন। তিনি ভারতের প্রতি অতিমাত্রায় আনুগত্যের ভাবমূর্তি তৈরি করেছিলেন। জনমনে এই নেতিবাচক ধারণাটি তার জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল। তবে জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ। তার মতে সংস্কার প্যাকেজের কিছু বিষয়ে এখনো অনেক দ্বিমত রয়েছে। গত বছরের শেষের দিকে প্রধান রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের একটি প্যাকেজ হিসেবে জুলাই চার্টার স্বাক্ষর করেছে। তবে এই সংস্কার প্যাকেজের নির্দিষ্ট কিছু বিষয়ে এখনও অনেক দ্বিমত রয়েছে। যেমন কিছু বিষয়ে বিএনপির এক ধরনের অবস্থান রয়েছে, আবার জামাত বা এনসিপির মতামত ভিন্ন। আমার ধারণা আগামী 6 মাস এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ বিতর্ক ও প্রতিযোগিতা দেখা যাবে। একইভাবে সতর্ক করেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগলম্যান। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কুগলম্যান বলেন, বিএনপি যদি তার পুরনো স্টাইলে দেশ চালায় তবে জনরোষের মুখে পড়ার ঝুঁকি তাদের জন্য অনেক বেশি। তার মতে তারেক রহমানের জন্য এটি একটি বিশাল অগ্নি পরীক্ষা। আন্তর্জাতিক মহলে তার ইমেজ নিয়ে যে বিতর্ক আছে তা মোচনের এটাই শ্রেষ্ঠ সময়। কুগলম্যান সতর্ক করেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা এলেও অর্থনৈতিক সংকট জাদুর মতো মিলিয়ে যাবে না। নতুন সরকারের প্রথম 100 দিনের কাজের উপর নির্ভর করবে বিদেশি সংস্থাগুলো তাদের সহায়তা কতটুকু বাড়াবে। অর্থনীতি হবে নতুন সরকারের জনপ্রিয়তার আসল মাপকাঠি। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের মতে এই ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যে পুনর্জন্ম হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য এক অনন্য উদাহরণ। সংস্থাটি এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে আখ্যা দিয়েছে। এই অর্জন নতুন বাংলাদেশের কাঠামোগত পুনর্গঠনে কতটা ভূমিকা রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশে নতুন সরকারের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও এআই ইম্প্যাক্ট সামিটের কারণে তিনি আসতে পারছেন না। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে মুম্বাইয়ে ওই দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতে অনুষ্ঠেয় ওই সামিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভারও থাকার কথা রয়েছে। সে কারণে আগামী মঙ্গলবার ঢাকায় আয়োজন হতে যাওয়া মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শপথ অনুষ্ঠানে ভারত ছাড়াও পাকিস্তান, চীন সহ 13টি দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রধান ইমরান খানের চোখের চিকিৎসার জন্য জামিনের আবেদন করা হয়েছে। একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন তার দলের নেতাকর্মীরা। ব্যারিস্টার সালমান সফদার ও সালমান আকরাম রাজার মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান খান। এতে বলা হয়েছে রক্ত জমাট বাঁধার কারণে ডান চোখ মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। চিকিৎসাজনিত জটিলতা এতটাই গুরুতর যে কারাগারের ভেতরে যথাযথ চিকিৎসা সম্ভব নয়। এই আবেদনে 24 ঘন্টা না যেতেই রোববার আদিয়ালা কারাগারে গিয়ে ইমরানের চোখ পরীক্ষা করেছেন 5 জন ডাক্তারের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। প্রতিবেদন পাঠানো হয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন পিটিআই নেতৃত্বাধীন টিটিএপি জোটের নেতারা। রোববার টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরমাণু সমঝোতার প্রশ্নে এবার যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান। আপোষ চাইলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জেনেভার সমঝোতা আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে তেহরান। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞা কতটা শিথিল হলে পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে কি পরিমাণ ছাড় দেবে ইরান? হামলা প্রস্তুতির পরও কি সমঝোতায় নমনীয় হবে যুক্তরাষ্ট্র? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার সামনে রেখে বিবিসিকে সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি জানালেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে পরমাণু চুক্তি নিয়ে আপোষের কথা বিবেচনা করবে ইরান। তার মতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা অগ্রসর হওয়া অত্যন্ত ইতিবাচক, আর চূড়ান্ত চুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের হাতে। তারা নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তবে যুক্তরাষ্ট্র কতটা নিষেধাজ্ঞা তুলে নেবে আর ইরান কতটা ছাড় দেবে সে বিষয়ে কিছুই বলেননি ইরানের মন্ত্রী। পরমাণু সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইরানের মন্ত্রী বলেন, এটি নির্ধারিত হবে আলোচনার টেবিলে। প্রেসিডেন্ট ট্রাম্প দেরি না করে পরমাণু নিয়ে ইরানের সাথে দ্রুত চুক্তিতে পৌঁছাতে চান। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য দেন। বলেন, মার্কিন প্রেসিডেন্ট একটি সমাধান চান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চাইলে ট্রাম্প তার সাথে সরাসরি আলোচনায় বসতেও রাজি। জেনেভায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ও সমাধানকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, অন্যদিকে ইরানও আলোচনায় আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিতেও ছাড়ছে না তেহরান। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তির ভবিষ্যৎ জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষার বিকল্প নেই। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে 2 বছর আগে ডার্ট ফ্রগ বা ব্যাঙের বিষ দিয়ে হত্যা করেছে দেশটির সরকার। তার রহস্যজনক মৃত্যুর প্রায় 2 বছরের মাথায় এমন দাবি উঠল। বহুজাতিক গোয়েন্দা সংস্থার যৌথ অনুসন্ধানের ভিত্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডসে এই তথ্য জানিয়েছে। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের বিরুদ্ধে এমন অভিযোগ কেন? এখানে তদন্তকারী দেশগুলোর স্বার্থ কি আছে? বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। 2024 সালের 16 ফেব্রুয়ারি সাইবেরিয়ার পোলার উলফ জেলখানায় হাঁটতে হাঁটতে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাশিয়ার আলোচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। জেল কর্তৃপক্ষ জানায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান নাভালনি। পরবর্তীতে তদন্ত শেষে বলা হয় স্বাভাবিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। কিন্তু 2 বছর পর যুক্তরাজ্য সহ 5 দেশের দাবি অ্যালেক্সি নাভালনির কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। আর হত্যাকারী খোদ রুশ সরকার। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, যুক্তরাজ্য ও অন্যান্য দেশগুলো কেন রাশিয়ার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ তুলেছে? এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি সত্যিই নাভালনিকে হত্যা করেছে ক্রেমলিন? বহুজাতিক গোয়েন্দা সংস্থার যৌথ অনুসন্ধানের ভিত্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডসের দাবি, জেলের ভেতরে অ্যালেক্সিকে ডার্ট ফ্রগ বা সোনালী ব্যাঙের মারাত্মক বিষ দেওয়া হয়েছিল। মৃত্যুর পর তার দেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, নাভালনির শরীরে এপিবাটিডিন বিষের নমুনা পাওয়া গেছে, যা দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের জঙ্গলে ঘুরে বেড়ানো ডার্ট ফ্রগ নামের এক প্রজাতির ব্যাঙের ত্বকে পাওয়া যায়। গোয়েন্দা সংস্থার ধারণা ওই বিষের কারণেই অ্যালেক্সির মৃত্যু হয়। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, এপিবাটিডিন সাধারণত দক্ষিণ আমেরিকার বন্য ডার্ট ফ্রগে পাওয়া যায়। বন্দি অবস্থায় থাকা ব্যাঙের ত্বকে এই বিষ সৃষ্টি হয় না।
এবং রাশিয়ায় প্রাকৃতিকভাবে এই বিষ পাওয়াও যায় না। আর সাইবেরিয়ার কারাগারে বন্দী অবস্থায় নাভালনিকে এই প্রাণঘাতী বিষ দেওয়ার ক্ষমতা, উদ্দেশ্য ও সুযোগ সবই শুধু রাশিয়ার ছিল। এছাড়া এর আগেও নাভালনিকে বিষ দেওয়া হয়েছিল। 2020 সালের আগস্টে সাইবেরিয়ায় ভ্রমণের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জার্মানিতে চিকিৎসার পর বিশেষজ্ঞরা জানান তাকে নোভিচক নামের মারাত্মক বিষ দেওয়া হয়েছে। এ ঘটনায়ও রুশ সরকারের দিকে অভিযোগ ওঠে, যদিও তা অস্বীকার করেছিল মস্কো। এমনকি সম্প্রতি অ্যালেক্সিকে বিষ দিয়ে হত্যার যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন বলে দাবি করে এমন অভিযোগকে পশ্চিমাদের প্রতারণা আখ্যা দিয়েছে ক্রেমলিন। আর যুক্তরাজ্যের রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাঙের বিষের ব্যাপারে অপতথ্য ছড়ানো হচ্ছে। তবে যদি অ্যালেক্সিকে বিষ দেওয়ার ঘটনা সত্যি হয় তাহলে প্রশ্ন থেকে যায়, কেন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এক বিরোধী নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল পুতিন সরকার? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাভালনির ব্যাপক জনপ্রিয়তাকে ভয় পেতে শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের অ্যান্টি কারাপশন ফাউন্ডেশনের মাধ্যমে উচ্চ পদস্থ রুশ কর্মকর্তাদের দুর্নীতির কেলেঙ্কারি তুলে ধরতেন অ্যালেক্সি। তার দুর্নীতি বিরোধী ভিডিও ও রিপোর্টগুলো লাখ লাখ মানুষ দেখত ইউটিউবে। বিশেষ করে যুব সমাজের কাছে তিনি বিশ্বাসযোগ্য ও নির্ভীক নেতা হিসেবে পরিচিত ছিলেন। শুধু রাশিয়াই নয়, আন্তর্জাতিক মহলেও নাভালনির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো এখনও তাকে রাশিয়ান সরকার বিরোধী নেতা ও রাজনৈতিক বন্দী হিসেবেই স্মরণ করে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।